প্রিয় দর্শক, আপনারা জানেন আগামী 26শে মার্চ প্রায় 3 লাখ লোক একসঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড করবার জন্য তৈরি হচ্ছে। সেরকম একটি ইভেন্টকে সামনে রেখে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে নানা রকমের আয়োজন চলছে, শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা এবং একটি বিতর্ক জন্ম দিয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীত, এবং এই বিতর্কের এই প্রশ্নটি সামনে রেখে আমাদের সঙ্গে স্টুডিওতে এইসব বিষয় নিয়ে যিনি জবাব দেবার জন্য রয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আমরা সরাসরি হেয়ার রোডে বাসা থেকে পাচ্ছি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। স্টুডিওতে আছেন লাখো কণ্ঠে সোনার বাংলা স্টিয়ারিং কমিটির প্রধান সমন্বয়ক কমোডর কাজী এমদাদুল হক, এবং আছেন গণজাগরণ মঞ্চের কর্মী মারুফ রসুল। এছাড়াও আমাদের সহকর্মী মফিদুল হক তপু এবং আমাদের আরেক সহকর্মী অন্য একটি ফ্রিল্যান্স ডকুমেন্টারি মেকার আকরাম আমাদের সঙ্গে আরেকটি স্টুডিওতে আছেন, তারাও এ বিষয়ে কথা বলবেন। আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে চাই লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবার যে অনুরোধ বা সবার প্রতি যে আহ্বান ছিল, যে যার তরফ থেকে এই আহ্বান জানিয়েছে, গণমাধ্যম এগিয়ে এসছে। আমরা জানি একটা জাতীয়ভাবে বিভিন্ন টিভিসি তৈরি করা হয়েছে, সেগুলো আমরা প্রচার করছি, কিন্তু এটি নিউজের পক্ষ থেকে খুবই সাদামাটা গোছের একটি আমরা পিলার তৈরি করেছি, যেটি আমরা প্রচার করছি অনেকদিন আগে থেকে। সংস্কৃতি মন্ত্রীকে আমরা সরাসরি পেয়েছি, তাকে দেখাচ্ছি, তার সুবাদে গোটা জাতিকে আরেকবার দেখিয়ে নিচ্ছি আমাদের তরফ থেকে যে উদ্যোগটি ছিল সেটি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাননীয় মন্ত্রী, আমরা জানি যে গোটা দেশ এখন মোটামুটি তৈরি হয়ে আছে, কিন্তু এরই মধ্যে আপনার একটি মন্তব্য এবং তার পাল্টা আরেকটি মন্তব্য মাননীয় তথ্যমন্ত্রীর, এবং সে শুধু মন্তব্য নয়, এটাকে আমরা ফ্যাক্ট হিসেবে ধরে নিচ্ছি যে এই মহতী অনুষ্ঠানের মধ্যে ইসলামী ব্যাংকের অর্থায়ন, মানে আপনারা আর্থিক সহযোগিতা নিচ্ছেন, এবং সেটা নিয়ে আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড়, মেইনস্ট্রিম মিডিয়াতেও তোলপাড়, এবং সেজন্যই আপনি আজকে এসে বসছেন। আমরা জানতে চাই যে এটা তো চেতনার একটা ব্যাপার, এবং এখানে কেন আমরা 3 কোটি টাকায় চেতনা বিক্রি করতে যাচ্ছি? প্রশ্নটা হলো যে আপনি কেন এটাকে, আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আপনি কেন এটাকে ফ্যাক্ট হিসেবে ধরে নিচ্ছেন? আচ্ছা, আর কেন ফ্যাক্ট হিসেবে ধরে নিব না? এই জন্য নেবেন না যে এটা সত্য নয়। আচ্ছা, তাহলে আমি গতকালকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো আমি প্রতিনিধিত্ব করি, তো আমি সেই মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি হিসেবে কিন্তু আমি গতকালকেও বলেছি, আজকেও বলেছি, এখনো বলছি, আমরা এই অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের অনুদান আমরা গ্রহণ করিনি এবং করব না। আচ্ছা, মানে আপনার স্টেটমেন্ট সত্য, আপনি বলেছেন আমি, মানে সংস্কৃতি মন্ত্রণালয়, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন, আমরা বিভিন্ন পত্রিকায় যেসব রিপোর্ট ছাপা হয়েছে তারই কিছু কপি আছে। আমাদের প্রতিনিধি মফিদুল হক তপু আজকে এবং গতকালও এই বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন। আজকে বিভিন্ন জায়গায় গিয়ে এটা খোঁজ খবর নিয়ে এসছে, এবং একটু সেন্সিটিভ বিষয় নিশ্চয়ই ছবি তুলতে দেওয়া হয়নি, কিন্তু আমার সহকর্মী মফিদুল হক তপু নিশ্চয়ই এখন বলতে পারবেন কি দেখে এসছেন। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাকে ওই চেক দেখিয়েছে, এবং যেই চেকের উপরে লেখা লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত ইত্যাদি ওই ধরনের। আমি একটু তপুর কাছে জানতে চাই, তপু আপনি কি দেখে এসছেন, এবং আপনি কনভিন্স কিনা একজন রিপোর্টার হিসেবে যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত এই নামে চেক দেওয়া হয়েছে 3 কোটি টাকা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে যেটি দেখিয়েছে? উনি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে আজকে আমরা দিলকুশাতে তাদের যে প্রধান অফিস সেখানে যাই, এবং সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
তার সাথে আমরা কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে সরকারকে এই বিষয়টি নিয়ে সরকারকে এবং সরকারের দুই মন্ত্রীকে বিব্রত করতে চান না এবং একই সাথে তারা নিজেরাও বিব্রত হতে চান না। এই কারণে তারা গণমাধ্যমের সামনে এখন আর তারা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেবেন না এবং কোনো ধরনের কোনো ভিডিওতে তারা এটাও বলবেন না যে তারা বক্তব্য দিতে চান না। এই বক্তব্যটিও তারা অন ক্যামেরা অন রেকর্ডে দিতে চাননি। তবে আমাদের বোঝানোর জন্য তারা সেই চেকের ফটোকপি দেখিয়েছে এবং যেই চিঠি যেটি BAB বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস গত 6ই মার্চ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর SK সুর চৌধুরীর সভাপতিত্বে যেই সভায় সিদ্ধান্ত হয় যে সকল তফসিলি ব্যাংক 1 কোটি টাকা করে দেবে এবং নতুন যে ব্যাংকগুলো হয়েছে সেই ব্যাংকগুলো 50 লক্ষ করে টাকা দিবে, সেই চিঠির একটি কপি দেখান এবং ইসলামী ব্যাংকের কাছে যে চিঠিটি এসেছে সেখানে তিনি দেখান যে সেখানে 1 কোটি টাকার সেই 1 কেটে দিয়ে সেখানে 3 কোটি লেখা হয়েছে এবং সেই 3 কোটি টাকার চেকই ইসলামী ব্যাংক দিয়েছে বলে সেই এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দাবি করেছেন এবং সেই চেকের মধ্যে লেখা ছিল যে প্রাপক লাখো কণ্ঠে ইন মিলিয়ন ভয়েসেস, অর্থাৎ পুরোটাই ইংরেজিতে লেখা ছিল যে লাখো কণ্ঠে ইন মিলিয়ন ভয়েসেস, এরকম একটি অ্যাকাউন্টের নাম লিখে এবং তার নিচে 3 কোটি টাকা এবং স্বাক্ষর দিয়ে সেই চেকের ফটোকপি তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং সেই এটাও বলেছেন যে এই চেকটি আসলে এখন আর তারা কাউকে দেখাতে চান না, কোনো ভিডিও এর জন্য তারা দেননি। তো এই বিষয়ে তথ্য জানার জন্য আমি যখন সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করি তখন সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয় যে এই পুরো বিষয়টি আসলে সশস্ত্র বাহিনী বিভাগ হ্যান্ডেল করছে এবং অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু সংস্কৃতি মন্ত্রণালয় আসলে কিছু জানেন না, যদিও সংস্কৃতি মন্ত্রী এই কমিটির আহ্বায়ক এই পুরো প্রোগ্রামটির। তো আমরা সশস্ত্র বাহিনী বিভাগেও যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু আসলে আমাদের পক্ষে সেখানে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি আমরা সেই যেই প্যারেড গ্রাউন্ড যেখানে অনুষ্ঠানটি হবে এই লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার যে অনুষ্ঠানটি প্রোগ্রামটি সেখানেও আমরা গিয়েছিলাম। সেখানে আমরা লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল বারী যিনি ওখানকার সমন্বয়ক তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমরা ঢুকতে পারিনি প্যারেড গ্রাউন্ডে, তিনি আমাদের ফোনই ধরেননি। এই ছিল আমার অভিজ্ঞতা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে। আমাদের সঙ্গে মাননীয় সংস্কৃতি মন্ত্রী আছেন। নূর ভাই, আপনি কি মফিদুল তপুর কথার উনি অনেকগুলো স্তরের কথা বলেছেন যে উনি বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর সমন্বয় করেছেন ইত্যাদি নানান তথ্য দিলেন। কিন্তু সর্বশেষ তথ্য যেটি জানা উচিত ছিল যে এটি আসলে আমরা গ্রহণ করেছি কিনা, এটি আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছি কিনা, এটি এই বিষয়টি তো সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। ইন্টারেস্টিং হলো যে আপনি শুরুতেই বলেছেন যে আমরা, কিন্তু আমি বলছি আমি এই যে স্টিয়ারিং কমিটি তার সভাপতি হিসেবে আমি কিন্তু বারবার বলছি যে এটি আমরা গ্রহণ করিনি, এটা আমরা অ্যাকাউন্টে জমা দেইনি বা আমাদের হাতেই এটি আসেনি। এই কথাটি আমি কেন বিশ্বাস করাতে পারছি না বা কেন এত প্রশ্ন উঠছে আমি জানি না। আমি এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই একটি ঘটনা, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তখন এই বিগত সময়ে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের জন্য এবং সেখানেও যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য, সেই সদস্য হিসেবে তারা সেখানেও গিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরের নামে প্রধানমন্ত্রীর হাতে চেক উঠিয়ে দিয়েছিলেন এবং সম্ভবত প্রধানমন্ত্রীও ওই জায়গাটিতে অন্য কাউকে বিব্রত না করার জন্য এবং আমরাও ওখানে একটি কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য না করার জন্য আমরা হয়তো সেখানে চুপ করে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর কি করেছে, আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের একজন ট্রাস্টি, আমরা কি করেছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই চেকটি আমরা জমা দেব না এবং পরবর্তী সময় আমরা চেকটা ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। বিষয়টা এরকমই তখন ছিল। ওই ঘটনারই আরেকটা পুনরাবৃত্তি এটা আমি কেন উল্লেখ করলাম যে প্রধানমন্ত্রীর হাতে একজন কেউ চেক দিতেই পারে। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে যে কোনো ব্যাংক প্রধানমন্ত্রীর ওখানে গিয়ে একটা চেক তুলে দিতেই পারে, তার মানে এই নয় যে চেকটি গ্রহণ করা হয়েছে।
সেই মানে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। আচ্ছা, মানে আপনারা বিব্রত করতে চাননি বলে, আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা বলছি, যে করতে চাননি বলে আপনারা সেই মুহূর্তে চুপ করে থেকেছেন, পরে ফেরত দিয়েছেন। এটা সবাই জানে, একই এবং ঘটনা সেটা নিয়ে কিন্তু পরবর্তী প্রথম দিকে ওর এই একই ধরনের কিছু কথাবার্তা উঠেছিল। আচ্ছা। পরবর্তীকালে যখন সত্য প্রকাশিত হয়েছে, যখন আমরা বলেছি যে এটি আমরা গ্রহণ করিনি এবং এটি ফেরত দেওয়া হয়েছে, তখন মানে তখন ওরকম একটি হইচই হয়েছিল। হ্যাঁ, তখন তো সোশ্যাল মিডিয়া এত জোরালো ছিল না বলে পত্রপত্রিকায় কিছু লেখালেখি হয়েছিল। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, দেশ বিদেশ, এবং আমরা একটা রেকর্ড তৈরি করতে যাচ্ছি। সে রেকর্ডের মধ্যেও মানে ধরেন বিব্রত করার বা করার চেষ্টা করার আরেকটা রেকর্ড হতে পারে, এবং কেউ তো থেমে থাকবে না। যদি আমি ইমোশনালি বলি যে মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি, এবং সেখানে নানাভাবে প্রশ্নবিদ্ধ করবার তো একটা চেষ্টা থাকবে, তাহলে যথেষ্ট সাবধান কি ছিলেন? আরেকটি বিষয় বলে রাখি, ওই যে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থ নিয়েছেন, মানে যারা স্পন্সর হিসেবে ওখানে উপস্থিত হয়েছিলেন চেক দেবার জন্য, সেখানে তো শুধু ব্যাংকের লোকেরা ছিলেন না, সেখানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের, আমাদের দেশীয়, তারা উপস্থিত ছিলেন, বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধি ছিলেন, মোবাইল কোম্পানিগুলো তাদের প্রতিনিধি ছিলেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিলেন, তারপরে যারা এই বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা তারা ছিলেন। ফলে ওখানে নানান ধরনের প্রতিনিধিরা ছিলেন, এবং তারা দুটি উপলক্ষে কিন্তু চেক জমা দিয়েছেন। একটি হলো টি-20, যে টি-20 খেলা এখন চলছে, একটি টি-20-র জন্য, একটি এই লাখো কণ্ঠে সোনার বাংলার জন্য। এখন এইখানে কার জন্য কোন চেকটা দেওয়া হচ্ছে সেটা তো ওই মুহূর্তে ওইখানে নির্ধারণ করা সম্ভব ছিল না। প্রধানমন্ত্রীর কাছে কারা যেতে পারে? যে কেউ যে কোনো একটা চেক নিয়ে চলে যেতে পারে, মানে সেখানে কোনো তালিকা ছিল, সেখানে তো ব্যাংকার্স মানে আমি চাইলেই তো নিশ্চয়ই আমার একটা চেক নিয়ে আমি চলে যেতে পারবো না। তার কাছাকাছি লোকজন থাকে, প্রধানমন্ত্রী নানা রকমের প্রোটোকল থাকে, সেনসিটিভিটিও থাকে। না, ওখানে তো ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের নিয়ে গেছে। আচ্ছা, সেখানে তো আমরা আর জনে জনে ধরে বলছি না যে কাকে এনেছেন কাকে আনেননি। আর যদি ইসলামী ব্যাংক ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে যদি টি-20-র জন্য টাকা দিতে যান, বা প্রধানমন্ত্রীর তহবিলে কোনো টাকা দিতে চান, দিতেই পারেন, কারণ ব্যাংকটা তো এখনো বাংলাদেশে লিগালি ফাংশন করছে। তো এটা তো ইললিগাল ব্যাংক নয়। তো ইললিগাল ব্যাংক যেহেতু নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তো এই ব্যাংকটার সঙ্গে ট্রানজাকশন করছে। তো সেই ব্যাংকটা যদি প্রধানমন্ত্রীর তহবিলে টাকা দিতে চায়, প্রধানমন্ত্রী তো আইনত তাকে না করতে পারেন না। মানে সেটার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে মালিকানা, জামায়াত সংশ্লিষ্টতা ইত্যাদি যাই থাকুক না কেন, টাকা দিলে আসলে এটার মধ্যে কোনো আর না, বিষয়টা সেরকম নয়। আপনি তো আইনি ব্যাপারটা দেখবেন। আপনি কি ব্যাংকটাকে নিষিদ্ধ করেছেন? সেটাই। এই ব্যাংকে কি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ লেনদেন করছে না? তো তাহলে আমরা যারা এই ব্যাংকটার বিরুদ্ধে অবস্থান নিতে চাই, যারা আমরা মনে করছি এটার সঙ্গে যে আমাদের সংশ্লিষ্টতা আছে এবং এটি এই ব্যাংকটিকে নিষিদ্ধ করা উচিত, তাহলে যারা ব্যাংকটাকে ব্যবহার করছে, সার্ভিসটা ব্যবহার করছে, ব্যাংকে যারা টাকা লেনদেন করছে, তাদের উদ্দেশ্য তো আমাদের একটা ক্যাম্পেইন করা উচিত যে দয়া করে এই ব্যাংকটাতে আপনারা টাকা জমা রাখবেন না, এই ব্যাংকটার সঙ্গে আপনারা কোনো লেনদেন করবেন না, এই ব্যাংকটার সঙ্গে আপনারা কোনো ব্যবসা করবেন না, সেই ক্যাম্পেইনও তো করা উচিত। আচ্ছা, মানে সেই ক্যাম্পেইন না করে যখন নাকি আমি সেই ব্যাংকের পয়সা টি-20 বলেন আর লাখো কণ্ঠে ওয়ার্ল্ড কাপে টাকা দিয়েছে না, সারা তখন ইসলামী ব্যাংকের লোগোতে ভরে গিয়েছিল, সেখানেও প্রতিবাদ হয়েছিল, আমরাই প্রতিবাদ করেছি। না, আমি বলেছি নূর ভাই, আপনি বলছেন যে আমরা জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি যে এই ব্যাংকটির সঙ্গে লেনদেন করবে না, কিন্তু সেই ব্যাংকের ছবির সঙ্গে যখন নাকি মুক্তিযুদ্ধের চেতনার মানুষের ছবি সহ সেটা যে কোনো ইভেন্টের জন্যই হোক না কেন, তখন মেসেজটা আপনি কমিউনিকেশন করেন, আপনি পিআর ইত্যাদি সকল কিছু আপনি জানেন, তাহলে আমাদের কাছে কি বার্তাটা পৌঁছায় যে আমাদের যে ক্যাম্পেইনটি করার কথা ছিল, উচিত ছিল, সেইটা কি পৌঁছায় নাকি? যখন আমি ধরেন আসাদুজ্জামান নূরের ছবি যখন ইসলামী ব্যাংকের একটা সোশ্যাল ক্যাম্পেইনের মধ্যে দেখবো, তখন কি বলবো? আমি তো উদ্বুদ্ধ হয়ে যাবো এখানে আরো ইনভেস্ট করতে। না, সেটা তো আমি আসাদুজ্জামান নূর এই ভুলটা করবে না কখনো। আচ্ছা, এই ভুলটা কখনো করে উনি অতীতে এবং করবে ওরা। সুতরাং সেই ব্যাপারটা আমাকে দিয়ে কিন্তু দৃষ্টান্তটা সঠিক দৃষ্টান্ত হবে না। বিষয়টা হলো যে একটা রাষ্ট্র যে নানান রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, ৭৫-এর পূর্ববর্তী একটি সময়, ৭৫-এর পরবর্তী আরেকটি সময়, এবং এই দীর্ঘ সময়ের যাত্রার মধ্য দিয়ে তো
অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো কিন্তু আপনি চাইলেই রাতারাতি সমাধান করতে পারছেন না। আপনি কি পেরেছিলেন ক্ষমতায় আসার পরে 96তেই যুদ্ধাপরাধীদের বিচার করতে? আমরা পারিনি, কিন্তু এখন আমরা পেরেছি, আমরা পারছি। সবকিছুরই একটি সময় লাগে, প্রস্তুতি লাগে, এবং সেইভাবেই পরিকল্পনা করে অগ্রসর হতে মানে আমরা যদি কোনো ইম্যাচিওর পরিকল্পনা গ্রহণ করি, সেটি কিন্তু আমাদের জন্য বুমেরাং হতে পারে। তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটি সরকার কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। যে আমি আপনার সঙ্গে একমত, সবকিছুরই সময় লাগে, প্রস্তুতি লাগে, কিন্তু ওই যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাবার গিয়ে বিশ্ব রেকর্ড করবার যেটা, সেটার চরম একটা প্রস্তুতি, এবং আমরা অনেক আগে থেকে দেখছিলাম যে এত সুন্দর সংগঠিত ভাবে জিনিসটি হতে যাচ্ছে। সেটা নিয়ে আমরা কথা শুনবো, কিন্তু তার আগে আমার সহকর্মী মফিদুল হক তপুর কথা থেকে, যে আজকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যখন তপু দেখা করতে গিয়েছেন, তখন তারা বলেছেন 2 মন্ত্রীকে বিব্রত করতে চান না। আরেকজন মন্ত্রী আমাদের সঙ্গে আছেন, হাসানুল হক ইনু। ইনু ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা স্পষ্ট করে সংস্কৃতি মন্ত্রী বললেন যে বুঝতে হবে যে আমরা চেকটি গ্রহণ করেছি কি করিনি। আপনি সরকারের সঙ্গে আছেন তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায়, এবং আপনি কালকে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে এই চেক ফেরত দেওয়া উচিত। নূর ভাই বলছেন যে গ্রহণ করা হয়নি, আপনি বলছেন ফেরত দেওয়া উচিত। আমরা আসলে কোনটা বিশ্বাস করব? ধন্যবাদ। আমি গতকালকের বাংলা একাডেমির একটি সভায় যা বলেছি তা হচ্ছে যে ইসলামী ব্যাংকের অর্থায়নে লাখো কণ্ঠে সোনার বাংলার কর্মসূচি করা উচিত না। দ্বিতীয় কথা যেটা বলেছি যে এরকম কোন ঘটনা আমার জানি না, যে ঘটে থাকে তাহলে চেক ফেরত দিয়ে দিবে, গ্রহণ করবে না। সুতরাং বিষয়টা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন হচ্ছে যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতের যে কর্মসূচি আমাদের তরফ থেকে গ্রহণ করেছি এবং বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যে সাড়া দিয়েছে, সেই কর্মসূচি বাস্তবায়নে যা ইসলামী ব্যাংকের মতন একটু বিতর্কিত ব্যাংকের কোনো টাকা নেওয়া হবে না। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের শ্রদ্ধাভাজন নূর ভাই পরিষ্কারভাবে সেই কথাটা বলেছেন। আমার মনে হয় উনি ওনার মন্ত্রণালয়ের নেতৃত্বে মানে কাজটা হচ্ছে, উনি এটা বলার পরে, এবং আজকে বলেননি, উনি উপরদুপুরি কালকের থেকে বলছেন যে ইসলামী ব্যাংকের কোন টাকা আমাদের লাখো কণ্ঠে কর্মসূচি, এই সোনার বাংলা কর্মসূচি বাস্তবায়ন করব না। এও বলেছেন এখন এখানে প্রধানমন্ত্রীর তহবিলে অথবা T20 বলেন, লাখো কণ্ঠের কর্মসূচি বলেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারা বিভিন্ন ব্যাংকের সদস্যদেরকে তারা চিঠি দিয়েছে, আপনারা দেখালেন, এটা তারা দিতেই পারে এবং সেই অনুযায়ী বিভিন্ন ব্যাংক টাকা দিতেই পারে, কিন্তু সেই টাকাটা আমাদের দপ্তরে যখন জমা হয় তখন আমাদের কর্তৃপক্ষ নেবেন কি নেবে না, কোনটা নেবে কোনটা নেবে না, সেটা তারা সিদ্ধান্ত নেয়। সুতরাং নূর ভাই যখন বলে দিলেন, তারপরে এটা নিয়ে আমি মনে করি না আর আলোচনার কোনো অবকাশ রয়েছে। পরিষ্কার কথা, মহাজোটের সরকার, শেখ হাসিনার সরকার জাতীয় সঙ্গীত লাখো কণ্ঠে গাওয়ার কর্মসূচি ইসলামী ব্যাংকের টাকায় হবে না, এটাই চূড়ান্ত এবং এটাই নিশ্চিত। এর ভিত্তিতে আপনারা সবাই লাখো কণ্ঠে অংশগ্রহণ করবেন, এটা আমি চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে লাখো কণ্ঠে সোনার বাংলা যে কর্মসূচি আমরা নিয়েছি, এটা বহুজনা মনে করছেন যে সরকার কেন এইভাবে উদ্যোগ নিবে, কেন এইভাবে রেকর্ড গড়ার জন্য টাকা খরচ করবে। সরকার কিন্তু কোনো টাকা খরচ করছে না, বিভিন্ন স্তরের জনগণ টাকা দিচ্ছেন। কিন্তু তার চেয়ে বড় কথা, কেন এই কর্মসূচির মানে পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিলেন, এটা হচ্ছে আপনি খেয়াল করবেন 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে বাংলাদেশকে সামরিক চক্র অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেই অন্ধকারের থেকে বাংলাদেশকে কিন্তু আবার ইতিহাসের সঠিক চর্চার পথে, বাংলাদেশকে চেনার পথে এবং আলোর পথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আসছেন। এবং সেই ঘুরে দাঁড়ানোর যে কর্মসূচি, সেখানে আপনারা জানেন যে 75-এর পরে বেশ কিছু মানুষ তারা জানেন না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অতীত ছিল, সংগ্রামী ইতিহাস ছিল,
মুক্তিযুদ্ধের একটা রাজনৈতিক ভূমিকা ছিল, সরকারের ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর বিশাল নেতৃত্ব এবং ছাতার তলে পুরো যুদ্ধটা পরিচালিত হয়েছিল। সুতরাং এই যে ইতিহাসকে নির্বাসনে পাঠানো হয়েছিল, আমরা মনে করি এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা ইতিহাসকে সঠিক চর্চার ধারায় ফেরত আনছি। যেমন বিগত বিজয় দিবসে আমরা 4টা 31 বিজয় 4টা 31 কর্মসূচি পালন করেছি দেশব্যাপী, অর্থাৎ 4টা 31 মিনিটে পাকিস্তানিরা, আলবদর রাজাকাররা আত্মসমর্পণ করেছে। এই কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলার জনগণ আবার নতুন ভাবে শিখলো, জানলো যে ওই দিন ওই পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল বীর মুক্তিযোদ্ধাদের কাছে। সুতরাং এই ধরনের কর্মসূচি আমরা আরো বহুত নেব। এটা হচ্ছে ইতিহাস বিনির্মাণের কর্মসূচি, ইতিহাসকে জানার কর্মসূচি, বাংলাদেশকে চেনার কর্মসূচি, বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার খালেদা জিয়ার এবং সামরিক চক্রের যে চক্রান্ত ছিল সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করার কর্মসূচি এবং বঙ্গবন্ধুর বিশাল নেতৃত্বকে আবার দেশবাসীর সামনে তুলে ধরার কর্মসূচি। সেই কর্মসূচি পালন করতে যে ঘটনাচক্রে আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে, যদি কালকে আমরা 26 তারিখে করতে পারি। এবং এই কর্মসূচিতে আপনারা নিশ্চিত থাকুন, জঙ্গিবাদী কোন রকম বা সাম্প্রদায়িক অথবা জামাত ইসলামীর কোন রকম কালো ছায়া এই কর্মসূচি বাস্তবায়নে থাকবে না। কিন্তু মাননীয় মন্ত্রী আপনি যে কথা বলেছেন আমি আপনার কথায় কনভিন্স, কিন্তু কালকে যেভাবে আপনার মন্তব্যটি এসেছিল সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। আমরা আজকের এই অনুষ্ঠানটি নিয়ে আমাদের ফেসবুকে আমাদের বন্ধুদেরকে জানিয়েছিলাম এবং অনেকে প্রশ্ন করেছিলেন। দু একজনের কমেন্ট আমি একটু আপনার জন্য পড়ে শুনতে চাই। কেন হবে, তারা তো আনন্দিত হওয়া উচিত যে আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে পরিষ্কার সকালবেলা বলেছি যে জামাতি ইসলামী বা ইসলামী ব্যাংকের টাকায় কোন রকম লাখো কণ্ঠে সোনার বাংলার কর্মসূচি হবে না। তার কিছুক্ষণের ভিতরে মাননীয় মন্ত্রী নূর ভাই উনি একই মানে জোরালো কণ্ঠে বলেছেন প্রশ্নই উঠে না ইসলামী ব্যাংকের টাকা নেওয়া। আবার বলেছেন এরপরে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, আমরা মনে অন্য প্রসঙ্গে যেতে পারি। না, আমরা বিতর্কে যেতে চাই না, কিন্তু যে ধরনের মন্তব্য এসছে বিশেষ করে তরুণরা অনেক ধরনের তাদের ক্ষোভের কথা জানিয়েছেন, এটাকে আমি আসলে পজিটিভলি দেখতে চাই। এরকম একটি ঘটনা যদি ঘটে যেত তাহলে এটা আমাদের আসলে অহংকারের চেয়ে লজ্জার একটি বিষয় হতো। আপনার মন্তব্য নিয়ে অনেকে আপনার এই উদ্বেগ, তরুণদের উদ্বেগকে আমি শ্রদ্ধা জানাই এবং তারা যে এইভাবে সতর্কতার সঙ্গে মানে ঝাঁপিয়ে পড়েছে ইসলামিক ব্যাংকের টাকা নিয়েছে কিনা, এই জন্য আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি। ওরা যে এত সতর্ক সজাগ, এর থেকে আমি মনে করছি বাংলাদেশের স্বাধীনতা একের নিরাপদ। জঙ্গিবাদীরা যাই করুক না কেন বাংলাদেশ আর বিপদে নেই। মাননীয় মন্ত্রী আমি ফেসবুকের দুটি কমেন্ট আপনার জন্য, এরকম সতর্ক সজাগ মানে তরুণ প্রজন্মকে আমি ধন্যবাদ সালাম জানাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তরুণ প্রজন্মকে। যে তরুণ প্রজন্ম মাঝে মধ্যে আপনাকে বকাঝকাও করে, এরকম একটি মন্তব্য আমি করছি। বিলুপ্ত ইনু সাহেবরা মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বলে আলোচনায় থাকতে চান, তাদের কথায় জনগণ কান দেন না। তবে আমি বুঝি ওনারা আওয়ামী লীগের ক্ষতি করছেন। জাতীয় সঙ্গীত ব্যক্তি বিশেষের নয়, এটা 16 কোটি মানুষের। 16 কোটি মানুষ গাইবে 16 কোটি মানুষের টাকায়। ব্যাংকটি বাংলাদেশের, সুতরাং বাংলাদেশের স্বার্থে ব্যাংকের টাকা সরকার অনুদান হিসেবে নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। এটা তরুণদের একজন লিখেছেন। আরেকজন লিখেছেন একটা প্রশ্ন, ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়াটা কি একটা সুনির্দিষ্ট মধ্যপন্থা অবস্থান নির্দেশ করে কিনা যে জামাত শিবির বিরোধী রাজনীতি চলতে থাকবে কিন্তু নির্মূল করাতে আগ্রহ নেই? যদি তাই হয় তাহলে যে তত্ত্ব সর্বজন স্বীকৃত যে ধর্মাশ্রয়ী ও জঙ্গি রাজনীতি সম্পূর্ণ নির্মূল না করলে সেটা বাড়বেই, সেটা তত্ত্বানুসারে শেষ বিচারে আমাদের পরাজয় হবে না? এটা নূর ভাইয়ের দিকে। আরো অনেক মন্তব্য আছে, ব্লগে অনেকে লেখালেখি করেছেন, আমরা যেগুলো জোগাড় করেছি তার মধ্যে আমি উত্তর দিয়ে দিই। আমরা ব্রেকের পরে নিব আপনাকে। মহাজোটের সরকারের নেত্রী মাননীয় শেখ হাসিনা কঠিন অবস্থায় আছে। যুদ্ধ অপরাধীদের একচুল ছাড় নাই, জঙ্গিবাদীদের ঘাঁটি নির্মূল করে দিব এবং এখানে কোনো মধ্যপন্থা নাই। আমরা যুদ্ধের ভিতরে আছি এবং জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া তাকেও একচুল ছাড় দেব না। কিন্তু সুতরাং বেগম খালেদা জিয়াকে আমরা বলেছি জঙ্গিবাদ ছাড়ুন, নাহলে রাজনীতির থেকে বিদায় হন। লাখো কণ্ঠে সোনার বাংলার কর্মসূচি হবে
বেগম খালেদা জিয়া তো একটা শুভেচ্ছা বাণী দিতে পারতেন। আচ্ছা। ওনার বিএনপির কর্মীরা বলতেন যে ঠিক আছে আমরা বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমরাও গান গাইবো। আমি তো অবাক হয়ে দেখছি যে বিএনপি একটা কথা বলছে না, টু শব্দ করছে না, ওরা তো পাকিস্তানের নাম লিখিয়ে ফেলেছে মনে হচ্ছে। সারা বাংলাদেশ লাখো কণ্ঠে সোনার বাংলা গাইবে, আর বিএনপি তার কার্যালয়ের সামনে যদি না গায় তাহলে পাকিস্তানে পাঠিয়ে দিতে ছাড়া কোনো পথ নাই তো ভাই। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা চাচ্ছি, আমরা বিরতির পরে আরো এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি বলেছেন জামাত শিবির নিষিদ্ধ করার ব্যাপারে এই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, কঠিন অবস্থানে আছেন এবং সেই কঠিন অবস্থানটা যত স্লো হয় ততই বোধহয় মঙ্গল। ইসলামী ব্যাংকে অনেকদিন থাকে এবং নানান অজুহাতে আমরা টাকাও পেয়ে যেতে পারি। এইসব বিষয় নিয়ে কিন্তু তরুণদের অনেক রকমের প্রশ্ন আছে, সেই প্রশ্নের সুরাহা আজকের অনুষ্ঠান থেকে হবে আমরা আশা করি একটা ছোট্ট বিরতির পর। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীত, এরকম একটি আশ্চর্যবোধ চিহ্ন সামনে রেখে। আমাদের সঙ্গে আছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, হেয়ার রোডের বাসা থেকে আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রয়েছেন লাখো কণ্ঠে সোনার বাংলা স্টিয়ারিং কমিটির প্রধান সমন্বয়ক কমোডোর কাজী এমদাদুল হক, গণজাগরণ মঞ্চের কর্মী মারুফ রসুল, এবং আছেন আমাদের দুই সহকর্মী, একজন ফ্রিল্যান্স প্রডিউসার আকরাম এবং সহকর্মী মফিদুল হক তপু আমাদের লিংক স্টুডিওতে। আমরা আলোচনা যে জায়গায় ছিলাম, মারুফ রসুলের একটু যোগ করার আছে। তার আগে আমরা ফেসবুক ব্লগে আমাদের বন্ধুরা অনেকে আজকের এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু লিখেছেন। একটা ছোট্ট অংশ উদ্ধৃত করতে চাই। যারা আমার দেশের মানুষ পোড়ানোতে অর্থায়ন করে, যাদের কিনে দেওয়া ককটেলে আমার বোন আহত হয়, যাদের টাকায় গড়ে ওঠে জঙ্গিদের রাজ্য, যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা আমার দেশের মানুষকে ভালোবাসে না, তাদের টাকা দিয়ে এখন আমরা উৎসব করব, বিশ্ব রেকর্ড করব। আরে আমরা 17 কোটি মানুষ, আপনার মানুষ হাত পাতলে আমাদের কাছে পাততেন। আমরা 2 টাকা করে দিলেও জামায়াতের টাকায় 10 গুণ বেশি অর্থ পেতেন। আমরা ভালোবেসে দিতাম, আমরা সহজ সরল মনে হেসে কেঁদে দিতাম আপনাকে, আমরা খুশি হতাম। এরকম একটি কথা এবং একটি খোলা চিঠি বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন। মারুফ রসুল। ধন্যবাদ। আমি প্রথমে যে জায়গাটি থেকে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমি মাননীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী, তার সামনে দাঁড়িয়ে কথা বলার চেয়ে আমি বরং কথা বলতে চাই হচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির সামনে। আমি কথা বলতে চাই তার সামনে, যিনি নুরুল দিনের সারা জীবন আবৃত্তি করেছেন। তো আমার বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, উনি স্পষ্ট করে বলেছেন যে তার মন্ত্রণালয় ইসলামী ব্যাংকের টাকা গ্রহণ করেনি, এটি তিনি স্পষ্ট করে বলছেন। তথ্যমন্ত্রীও তার বক্তব্যটি দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই অনুষ্ঠানে আসার আগেও ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যখন গেলাম, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যে টাকাটি দেওয়া হচ্ছে তার ছবি সহ নিচে তারা ক্যাপশনটি পর্যন্ত আমরা ছবি দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই কাজটি যে এখনো ইসলামী ব্যাংক করছে, গতকালকেই কিন্তু মাননীয় সংস্কৃতি মন্ত্রী কথাটি বলেছেন, এবং এখানে যে আজকে এটি নিউজের যিনি প্রতিনিধি, যিনি সব জায়গায় গিয়ে খোঁজ খবরগুলো নিয়েছেন, সেখানে কিন্তু তারা স্পষ্ট করে বলেছে যে আমরা বিব্রত করতে চাই না। এখন মানে স্টেপটা কেন নেওয়া হচ্ছে না, প্রশ্নটা হচ্ছে এখানেই, যে কেন সংস্কৃতি মন্ত্রণালয় কেন বলছেন না যে আপনাদেরকে এই বিষয়টি ভুল, এটি মিথ্যা, ইসলামী ব্যাংকে কেন এই বিষয়ে ফোর্স করা হচ্ছে না? এখানে তো তথ্য অধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে সুস্পষ্টভাবে, কারণ তথ্য অধিকার আইনে কখনোই এটি ভুল কিংবা ভ্রান্ত তথ্য তারা দিতে পারে না তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে। দ্বিতীয়ত, ইসলামী ব্যাংকের যে এখন যে ভাইস ইসলামের ডিরেক্টোরিয়াল বোর্ডের যে চেয়ারম্যান আবু নাসের, 1971 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিল সে, আল বদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান ছিল সে। এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট, এগুলো কিন্তু আমরা সকলেই জানি, আমরা জানি। এই বিষয়গুলো জানার পরেও কেন তার সঙ্গেই হচ্ছে আমাকে ডিলিংসটা করতে হবে? হ্যাঁ, ব্যাংকার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বিষয়টি এখানে এসছে, তাহলে সেই জায়গা থেকে কেন সরকার উদ্যোগ নিচ্ছেন না? মাননীয় মন্ত্রী বলেছেন যে অনেকগুলো বিষয় আছে, তথ্যমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক চাপে আছে, অনেক কঠিন অবস্থায় আছেন, আমরা সবগুলো তো দেখছি, কিন্তু আমরা তো এই জায়গা থেকে আমরা তো দূরে নই। আমরা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে 2013 সালের 5ই ফেব্রুয়ারি থেকে কিন্তু বলছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং ইসলামী ব্যাংকের যে কার্যক্রম, এটি আজকে নয় কেবল, এটি 2012 সালেও কিন্তু
মার্কিন সিনেট থেকে একটি প্রতিবেদন বের করা হয়েছিল, 335 পৃষ্ঠার সেই প্রতিবেদনে সুস্পষ্ট করে বলা হয়েছে জঙ্গি অর্থায়নের সঙ্গে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্টতা। তখন বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানাও করেছিল। কেন শুধুমাত্র জরিমানা পর্যন্ত? কেন এটির বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে এই বিতর্কটি কিন্তু উঠতই না যদি সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের পক্ষগুলো থেকে সুস্পষ্টভাবে এই নির্দেশনামাটি দেওয়া হতো যে এই কারণে ইসলামী ব্যাংকে এই কাজের সঙ্গে সম্পৃক্ত করা হবে না। এই নির্দেশনামাটি যদি আরো আগেই দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতেই হতো। মানে মারুফ রসুলের কি বলবো পয়েন্টগুলোর সঙ্গে একটু যোগ করি যে আপনি যে উদাহরণটি দিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সময়ে ইসলামী ব্যাংকের টাকা দেবার সময়কার এরকম একটি অভিজ্ঞতার পরে এবং আজকে আপনি এই অনুষ্ঠানে আসছেন কথা বলছেন ওয়েবসাইট আমি এখনো দেখাতে পারছি। আমি সবচেয়ে খুশি হতাম না দেখাতে পারলে। না, আমার নিজের ধারণা যে এখানে তাহলে ইসলামী ব্যাংক একটি কৌশল অবলম্বন করেছে এবং সেই কৌশলটা যদি তারা সত্যি সত্যি সেই কারণে করে থাকেন আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। নূর ভাই, আমার প্রশ্নটি আমাদের পাল্টা কৌশলটি নেই কেন? আমি অপেক্ষা করছি মাননীয় অর্থমন্ত্রীর প্রত্যাবর্তনের জন্য। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, সম্ভবত আজকে রাত্রেই তিনি ফিরবেন। যেহেতু তিনি এই বিষয়টি তার মন্ত্রণালয়ে সমন্বয় করছেন, এই অর্থ যারা সংগ্রহ বা যারা স্পন্সর, যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সুতরাং তিনি ফিরলেই পরে আমরা হয়তো এই ব্যাপারে পদক্ষেপগুলো গ্রহণ করব। কিন্তু যে প্রসঙ্গটি এলো যে যেটা বললেন যে মুক্তিযুদ্ধ জাদুঘর যে কাজটি করেছিল, আমরা তো একই কাজই করেছি। আমরা তো ওখানে তো মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে অন্তত চেকটা গেছিল, সেই চেকটা আমরা জমা দেইনি, আমরা পরে ফেরত দিয়েছি। আমরা এখানে চেকটা এখন পর্যন্ত আমাদের হাতেই নেইনি, আমাদের হাতেই আসেনি। মানে আলোচনায় না। দ্বিতীয়ত হলো যে ওই অনুষ্ঠানে তো শুধু এই লাখকণ্ঠে সোনার বাংলা এই অনুষ্ঠানের জন্য অনুদান নেওয়া হয়নি, নেওয়া হয়েছে পাশাপাশি আমাদের বর্তমানে যে টি-20 খেলা চলছে সেই টি-20-এর জন্য। সুতরাং সেখানে কিন্তু বিসিবির সভাপতি ছিলেন, সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, ক্রীড়া উপমন্ত্রী ছিলেন। ফলে ওখানে কে কোন টাকাটা দিচ্ছেন, কিভাবে দিয়েছেন ওই মুহূর্তে হয়তো আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে আমি অন্তত এটুকু জানি যে টাকাটা আমাদের কাছে আসেনি, এটা হয়তো অর্থ মন্ত্রণালয় থেকেই এই ধরনের সিদ্ধান্ত আমাদের হাতে আসার আগেই নিয়ে নেওয়া হয়েছে যে এটি ব্যবহার করা হবে। মানে এটি কি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যবহার করা হবে না? হয়তোবা, আমি তো জানি না, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী গেলেই আমি বুঝতে পারবো। আরেকটা বিষয় একটু যোগ করতে চাচ্ছি, আর সেখানে আরেকটি বলেননি, সেখানে যদি ওরা যদি ইসলামী ব্যাংক যদি লাখকণ্ঠে সোনার বাংলা তহবিলে টাকা দিচ্ছি এরকমই কথা যদি তারা বলে থাকেন বা চেকের উপর লেখা থাকে তাহলে সেটি তাদের কৌশলও হতে পারে। আমি আরেকটু বিষয় একটু বলতে চাচ্ছি, টি-20-র কথা তাহলে তারা উল্লেখ করছেন না কেন? কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের আসলে কৌশলের কোনো পাল্টা কৌশল নাই। যখন নাকি এরকম একটি বড় ইভেন্ট যেখানে আমরা খুব গর্বের সাথে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি, তখন একটি কৌশল তারা ফ্লোট করলো এবং সেখানে আমাদের এই উদ্যোগটি প্রশ্নবিদ্ধ হলো, বিতর্কিত হলো। আমরা যে কেউ এখন বলে দিবে যে আমাদের চেতনার দাম 3 কোটি টাকা, বা আমরা এটা বলাটা খুব হবে, ছেলে মানুষই হবে এই কারণে যে আমরা এত কিছু ব্যাখ্যা দেওয়ার পরেও যদি কেউ এই কথা কন্টিনিউয়াসলি বলতে থাকেন তাহলে বুঝতে হবে যে হয় তিনি ব্যাপারটি বোঝেননি অথবা তিনি বুঝতে চাইছেন না। মাননীয় মন্ত্রী, আমার এই জায়গাতে একটি বিষয় হচ্ছে যে যেখানে হচ্ছে এটিএন নিউজের প্রতিনিধি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে তাকে যে চিঠিটি ইসলামী ব্যাংকে যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে 1 কোটি 1টা কেটে কিন্তু 3 লেখা হয়েছে। এটা অবশ্যই তদন্ত করা উচিত। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে তাহলে ইসলামী ব্যাংকে কি মানে ইসলামী ব্যাংক নিজে এই কৌশলটা অবলম্বন করছে নাকি সরকারের দিক থেকে চিঠিতে কোনো প্রকার কাটা ঘষা মাজা করা হয়েছে। যেহেতু প্রতিনিধি এই বক্তব্যটি দিয়েছেন, তিনি দেখে এসেছেন, সুতরাং এটি কি মানে যেটি আমরা দেখতে পাচ্ছি না সেটা প্রতিনিধি দেখে এসেছেন, সেটি নিয়ে আমরা কতটা আলোচনা করতে পারি? আমরা এই আলোচনা একটু শেষ করতে চাই, শুধু একটু পরামর্শ। আমরা ফেসবুকে অনেক বন্ধুরা লিখেছেন, একজন বন্ধু লিখেছেন, ওনার নাম সুলতান মির্জা, তিনি অনেক লম্বা অনেক ইসলামী ব্যাংক সম্পর্কে লিখেছেন, কিন্তু তার অনুরোধ তিনি যা বলতে চাইছিলাম ইসলামী ব্যাংক ইত্যাদি বিতর্কিত ইত্যাদি বলেছেন, কিন্তু ফটো সেশন করে যেন এই টাকা ফেরত বা এই চেক তথাকথিত এই চেক যদি হয়ে থাকে ফটো সেশন করে অবশ্যই এই চেক ফেরত দেওয়া উচিত। যেভাবে এরকম একটা বড় ইভেন্টকে প্রশ্নবিদ্ধ গ্রহণ করা হয়েছে সেটা ওইভাবে ফেরত দেওয়া উচিত, সেরকম একটি দাবি আমাদের অনেক বন্ধুরা করেছেন সোশ্যাল মিডিয়াতে। আমরা আলোচনার দ্বিতীয় পর্বে মানে মূল জায়গায় এই আলোচনার আকর্ষণ যে জায়গায় বিষয়টা হলো যে আমি এই জায়গাটা একটা কথা বলতে চাই যে এখানে বিষয়টা হলো বিশ্বাস এবং আস্থার।
আমরা কি তাহলে মনে করব যে যারা এই প্রসঙ্গগুলো তুলছেন তারা কি মনে করেন না যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? আমরা মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে ধারণ করি না? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো অবস্থান নিয়েছি? মানে আমি একটু সত্যি বলতে গেলে কি আমি খুবই আমি একটু হ্যাঁ, প্রশ্নের উত্তরটি আমি দিতে চাচ্ছি যে সেটা হচ্ছে আমরা এই বিশ্বাসটি করতে চাই। কিন্তু আমরা চাই কথাটার ব্যাপারেও আমার আপত্তি আছে। না, কেন করতে পারি না? আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। না, আমরা করতে পারি না কেন? কারণ আমি তো অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি। সেজন্যই তো আমি বললাম যে আমরা সেই চাই কথাটা তো আসতেই পারে না। না, কেন বলছি? কারণ হচ্ছে যে যখন আমরা দেখি যে বিগত সরকারের সময়ে, বিগত আমলে, এর আগের সংসদে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি যখন ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করে বলেন যে এই ব্যাংক সবার, হ্যাঁ, এবং তীব্র একটি গণ আন্দোলন তখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তখন আমাদের আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যায়। আমরা কিন্তু আস্থা রাখতে চাই। আমরা আস্থা রাখতে চাই বলেই হচ্ছে এবারও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেছে। আমরা আস্থা রাখতে চাই বলেই। আস্থা রাখার বিষয়টি তো ঘটেছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করেছে। নিঃসন্দেহে। আর কেউ কখনো কিন্তু এটা করেনি। অবশ্যই সেজন্য করার কোনো উদ্যোগও চেষ্টাও করেনি। হ্যাঁ, এবং আজকে এই যে গত কয়েক মাসে যে বিধ্বংসী রাজনীতি যেটা জামাত চালিয়েছে এবং যেখানে বিএনপির ছত্রছায়ায়, সেইটিকে প্রতিহত করার জন্য এই সরকার যেভাবে নিজেকে সংগঠিত করেছে, যেভাবে এটাকে প্রতিহত করেছে এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, সেটিও তো একেবারে ফেলে দেওয়ার মতো না। নিঃসন্দেহে নয়, কিন্তু এই সমস্ত কিছুর পরেও যখন আমরা একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মুখে শুনি যে ইসলামী ব্যাংক সবার, কিংবা একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যখন বলেন যে ইসলামী ব্যাংকের বিষয়ে যখন তিনি ইতিবাচক কথা বলেন, সারা বাংলাদেশের মানুষ, আপনি একটি ব্যাংকিং সেক্টরকে অর্থনীতির সঙ্গে অনেকভাবে এটি জড়িত, চাইলে এটিকে উপেক্ষা করা যায় না। কিন্তু তারপরেও একজনের একটি কথাই একটা সরকারের নীতি নির্ধারণী বক্তব্য, কিন্তু সেই ব্যক্তি যখন গুরুত্বপূর্ণ আজকে যেমন ধরেন কালকে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী যে ধরনের কথা বলেছেন, উনি যে কথাটা বলেছেন সেটার সঙ্গে কিন্তু আমার প্রকৃতপক্ষে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো কনফ্লিক্ট নাই। কারণ উনি বলেছেন যদি নিয়ে থাকে তাহলে এটা ফেরত দিতে হবে। এই ইসলামী ব্যাংকের অর্থায়নে এই ধরনের অনুষ্ঠান হতে পারে না। আমি বলেছি যে নেওয়া হয়নি, জিনিসটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। সুতরাং এখান থেকেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিচয়, সুস্পষ্ট পরিচয় পাওয়া। তার মানে যেসব ডিবেট উঠছে সেগুলো হলো একটা সমন্বয়হীনতা এবং সেটার ধারাবাহিকতা। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এবং আমি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী ইনু ভাইয়ের ওই কথাটাকে আমি আবারও ওই কথাটা আমি পুনরাবৃত্তি করতে চাই যে এই যে তরুণ সমাজ, তারা যে একটা সবকিছুর ব্যাপারে তাদের যে সংশ্লিষ্টতা, তারা যে প্রত্যেকটির ব্যাপারে জড়িত হচ্ছে, তারা যে একটি তাদের সবকিছুর ব্যাপারে তাদের যে একটি উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, বা উৎসাহ আছে, বা উদ্দীপনা আছে, এটি আমি মনে করি খুবই প্রশংসনীয়, কেন নয়? এবং এই প্রশংসার জায়গাটিকে আমরা আসলে সমুন্নত রাখতে চাই। আমরা আমাদের সঙ্গে যিনি আছেন কমোডোর কাজী এমদাদুল হক, তার কাছে শুনি আমরা একটু প্রস্তুতির অংশটুকু। পুরো বাকি অনুষ্ঠানের বাকি পুরোটা জুড়েই আমরা আপনার বা অন্যান্য আমরা আয়োজনের অংশটুকু নিয়ে কথা বলবো। কাজী এমদাদুল হক। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এখানে ডেকে দেশবাসীর কাছে আমাদের এই যে লাখো কণ্ঠে শোনার বাংলার উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করার জন্য প্রথমেই আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে এটিএন নিউজই প্রথম যে স্বপ্রণোদিত হয়ে একটা প্রোমো তৈরি করে, যেটা দিয়েই অনুষ্ঠান আপনারা শুরু করেছেন একটু আগে। অসংখ্য ধন্যবাদ আবার এটিএন নিউজকে। ইনফ্যাক্ট আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল বেলাল, উনি এসে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে হবে এবং জাতীয় সঙ্গীত গেয়ে একটা বিশ্ব রেকর্ড করতে হবে। তো তখনই আমরা কাজে লেগে গেলাম এবং একটা স্টিয়ারিং কমিটি গঠন করলাম এবং সেই স্টিয়ারিং কমিটি গঠন এখানে মাননীয় মন্ত্রী বসে আছেন, ওনার আহ্বানে এবং ওনাকে সভাপতি করে আমরা স্টিয়ারিং কমিটি গঠন করলাম এবং সেই স্টিয়ারিং কমিটির আরো উপদেষ্টা মণ্ডলী আজকেও আপনাদের এখানে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোজাম্মেল হক উনিও আছেন, এবং আরো একজন আছেন প্রফেসর ডক্টর আবুল বারকাত। ওনাদেরকে নিয়ে আমরা এই প্রথম স্টিয়ারিং কমিটির একটা মিটিং করলাম, এবং সেখানে অনুষ্ঠানের আমরা থিম দিলাম লাখো কণ্ঠে সোনার বাংলা। এবং এই অনুষ্ঠানের স্লোগান পরবর্তীতে আবার আরেকটু অ্যাডভান্স হলো যে জাতীয় সঙ্গীত গাইব, বিশ্ব রেকর্ড গড়ব। তো এটার মেইন উদ্দেশ্যই ছিল যে আমাদের যে প্রথমে বলা হয়েছে যে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে একটা নাম লেখাতে চাই, কিন্তু পরবর্তীতে যখন আমরা কাজ শুরু করলাম এবং এটার ব্যাপকতা এত বেশি বেড়ে গেল যে তখন দেখলাম যে আমাদের এই বিশ্ব রেকর্ড গড়ার চেয়ে বেশি জিনিসটা সকল এই বাংলাদেশের আপামর জনসাধারণের মাঝখানে এই যে লাখো কণ্ঠে সোনার বাংলা এবং জাতীয় সঙ্গীত গাওয়ার যে অনুপ্রেরণা, স্পেশালি যারা বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝখানে যে উদ্দীপনা, দেশপ্রেম দেখা গেল, সেইটাই সবচেয়ে আমাদের কাছে এখন বড় হয়ে দেখা দিয়েছে। আমি আপনাকে একটু থামাবো, কারণ আপনি পুরোটা বলবেন, পুরো প্রক্রিয়াটি এবং সেদিন আমরা কি করব সবার জন্য আপনার কিছু কল আছে সেগুলো বলবেন। আপনি তরুণদের কথা বলেছেন, আমি একজন তরুণকে আজকে একটু হাজির করেছি। আমাদের লিংক স্টুডিওতে বসে আছেন আকরাম, তার নাম, ফ্রিল্যান্স যে প্রডিউসার, প্রোডাকশনের কাজ করেন, ডকুমেন্টারি তৈরি করেন। এর আগে আমরা জেনেছি যে গণজাগরণ মঞ্চের উদ্যোগে ঠিক লাখো হয়নি, কিন্তু সবাই মিলে গোটা দেশ একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবার একটা কল ছিল এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে সেখানে সমবেত হয়েছিল। এরকম একটি ছোট মানুষ, মানে বয়সে অনেক তরুণ, এ কারণে আদর করে অনেক ছোট মানুষ আমি বলছি, আকরাম প্রথমে ভেবেছিলেন। আকরাম, আমি কি আপনাকে ঠিক বলছি কিনা? আপনি কিভাবে ভেবেছিলেন এবং কেন এটা মনে হলো? আসলে বিষয়টা হচ্ছে যে দুটো কারণে আসলে এই আইডিয়াটা আমি প্রথম ভেবেছিলাম প্রায় 10 মাস আগে। সেটা হয়েছে যে প্রথমত হচ্ছে যে গণজাগরণ মঞ্চে যে সারা দেশের মুক্তিযুদ্ধের চেতনার যে মানুষ, তারা যে নেমেছিল, কোটি কোটি সারা বিশ্বের মানুষ, বাঙালিরা নেমেছিল, সেই মানুষকে শুধু মানুষদেরকে শুধু একটা ভুল প্রচারণা দিয়ে এবং মিথ্যা প্রচারণা দিয়ে তাদেরকে সবাইকে আসলে পিছপা হতে বাধ্য করেছিল এবং সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। আমার কাছে যেটা মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধ চেতনার যে জায়গাটা তৈরি হয়েছে, গণজাগরণ মঞ্চ যেটা তৈরি করেছে, সেটাতে আমরা একটা মার খেয়ে গেলাম হচ্ছে এক ধরনের পরিকল্পনা না থাকার ফলে। সো আর কি করা যায় আসলে, যে যার মধ্যে দিয়ে আমরা আবার এই সারা দেশে এবং সারা বিশ্বের কোটি কোটি বাঙালি যারা আমাদের যে চেতনার জায়গা, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে আবার ঝান্ডাটাকে তুলে ধরতে পারি, এইটা ছিল একটা জায়গা। আর সেকেন্ড আরেকটা জায়গা আমার যেটা ছিল যে আমরা সবসময় মুক্তিযুদ্ধ নিয়ে বা এই যে আমাদের যে দেশের যেসব আয়োজনগুলি আছে, সেই 21শে ফেব্রুয়ারি বলি, 26শে মার্চ হলে, ডিসেম্বর বিজয় দিবসগুলি আমরা সব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এইটার যে চেতনার যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে আসলে আমরা খুব ইনডেপথে কাজ করি না, আমরা রিসার্চের জায়গাটা যাই না, আমাদের পুরো হিস্ট্রিটাকে তুলে ধরি না এবং কিভাবে হয়েছিল সেটা আমরা নিয়ে যাই না সাধারণ মানুষের কাছে এবং হচ্ছে তরুণ প্রজন্মের কাছে। সেই জায়গা থেকে আমি প্রথমে ভাবতে শুরু করলাম যে আসলে কি করা যায়। সেই আইডিয়া থেকে নানান ধরনের চড়াই উতরাই অনেকগুলি আইডিয়াই ভেবেছিলাম। তার মধ্যে থেকে একটা যেটা আমি লাস্ট পর্যন্ত চিন্তা করেছিলাম যে যেটা হচ্ছে যে সারা দেশের মানুষকে একটা টিউনে একটা টাইমে আসলে কিভাবে আবদ্ধ করা যায়, এবং সেটা হচ্ছে একদম ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে হচ্ছে যে আল জাজিরা বা বিবিসি বা বিভিন্ন চ্যানেলে গণজাগরণ মঞ্চের নামে বিরুদ্ধে নানান ধরনের এই যে ইসলামিস্টদেরকে হচ্ছে যে ফাঁসি দেওয়া হচ্ছে, বিভিন্ন যে মিথ্যা প্রচারণাগুলি চালানো হচ্ছিল, সেই বিশ্ববাসীর কাছেও তুলে ধরা যায় কিভাবে যে না, আমরা আসলে যেটা করছে, গণজাগরণ মঞ্চ যেটা করছে সেটা আসলে ঠিক কথা, এবং সেই যুদ্ধবন্দীদের বিচারের জন্যই আসলে এত কোটি কোটি মানুষ আসলে রাস্তায় নেমেছে। সেইটাকে সে কারণে আমরা ভেবেছিলাম যে আসলে আল জাজিরাতে বা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিতেও আমরা দিব, এই ক্যাম্পেইনটা আমরা প্রচারণাটা চালাবো। সেই জায়গা থেকেই প্রায় 3 মাস ধরে হচ্ছে যে আইডিয়াটা ভেবেছি। ভাবার পরে হচ্ছে আমি সিনেমা নিয়ে কাজ করি, সেলিনা আপার একটা গল্প নিয়ে আমি সিনেমা করবো, সেটা স্ক্রিপ্ট নিয়ে সেলিনা আপার সাথে কথা বলতে গিয়েছিলাম, সেলিনা হোসেন রাইটার, তো তাকে আমি আইডিয়াটা শেয়ার করি। দেন উনি একদম পুরো লাভ দিয়ে উঠেন যে ইয়েস, এরকম একটা আইডিয়া আমরা খুঁজছিলাম এবং এই অনুষ্ঠানটাই করতে চাই, যেভাবে হোক এটাকে তুমি আইডিয়াটাকে জেনারেট করো এবং আমরা এটা করবো। দেন উনি সাথে সাথেই ফোন দেন হচ্ছে আবুল বারাকাত স্যারের কাছে, ফান্ড নিয়ে কথা হয়। তখন উনি বললেন যে খুব ভালো একজন মানুষ আছে যে এই বিষয় নিয়ে অনেক কাজ করে এবং অনেক উদ্যোগী একজন মানুষ, সে হচ্ছে আবুল বারাকাত, এবং তাকে ফোন দিয়ে আমাকে ফোনে ধরায় দেন। দেন আবুল বারাকাত স্যারের কাছে আমি আইডিয়াটা বলি, এবং তারপরে সেলিনা আপার সাথে কথা হওয়ার পরে আমরা একটা ন্যাশনাল কমিটির কথা ভাবি যে এখন তো বলা হচ্ছে আসলে এটা হচ্ছে যে লাখো কণ্ঠে, আমরা আসলে ভেবেছিলাম কোটি কণ্ঠে, যেটা হচ্ছে যে 10টা সিটি কর্পোরেশন এরিয়াতে একসঙ্গে গ্যাদার্ড হবে, 10 লক্ষ মানুষের আসলে আমরা ইয়াটা করতে চেয়েছিলাম, গিনিজ রেকর্ড।
সেই গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে একটা মাত্র উপলক্ষ, কিন্তু আমাদের ভিতরের জায়গাটা ছিল যে আমরা একদম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় গিয়ে আমরা আসলে আমাদের চেতনার জায়গাটাকে তুলে ধরবো। সেখানে সেলিনা আপাকে বলেছিলেন যে আপা আপনারা স্কুলের বাচ্চাদের কাছে গিয়ে বলবেন যে কেন আসলে আমরা আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল, কেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত মানে গর্ব করার বিষয় আছে। ওনারা রাজি হয়েছিলেন। আমরা 500-র উপরে ইভেন্ট ভেবেছিলাম, যে ইভেন্টগুলি গান হবে, বিভিন্ন ধরনের পথনাটক হবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধের এবং ইভেন মুক্তিযুদ্ধের আগের যে মানে বাঙালির যে হিস্ট্রি, সেই হিস্ট্রিকে তুলে ধরবো। সেখানে প্রীতিলতা আসবে, সেখানে ভগৎ সিং আসবে, সেখানে বিএল রায়ের গান হবে এবং বড় বড় প্লাকার্ডে তাদেরকে আমরা পরিচিত করবো যে আমরা বাঙালিরা আসলে ঐতিহ্যটা আমাদের অনেক পুরানো এবং আমরা আসলে এই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। এবং এটার কন্টিনিউশন তরুণ প্রজন্ম যেভাবে নিয়ে যাচ্ছে, গণজাগরণ মঞ্চ আবার যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এটাই আসলে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেন হচ্ছে যে আজকে তো স্যার ইনুভাই এখানে উপস্থিত আছেন। ইনুভাই আমাদের কাছে, ইনুভাই বা নূরভাই, এখানে নূরভাই আমাদের কাছে, কারণ একদম ছোটবেলা থেকে নূরভাই থেকে দেখে এবং কাছ থেকে দেখেই আসলে অনেক দূর মানে এখন এই জায়গায় এসেছি বা এই সেক্টরে কাজ করতে এসেছি। আমার কিন্তু তখন নূরভাইয়ের সাথেও ফোনে কথা হয়েছিল, আমি এই কথাটা নূরভাইকে বলেছিলাম। তারপরে হচ্ছে নূরভাইকে আমি আর ফোনে পাইনি। জাকির ভাই বলেছিল যে তুমি আমার রেফারেন্সে এসএমএস করো, আমি এসএমএস করেছি, আমি সেলিনা পারের রেফারেন্সে এসএমএস করেছি এবং আরো অনেকের রেফারেন্সেই করেছি। এবং আমরা গিয়েছিলাম হচ্ছে যে মাননীয় তথ্যমন্ত্রী ইনুভাইয়ের কাছে। ইনুভাই কিন্তু তখন বলেছিলেন যে 4:31 যে 4টা এটাকে হাইলাইট করতে হবে, অনেক বেশি এটাকে হাইলাইট করো তোমরা, বিকজ হচ্ছে যে মানে ওরা যে পরাজয় তখন যে সারেন্ডারটা করেছিল, সেই সারেন্ডার টাইমটা আমরা আসলে অনেকে জানে না, এটা নিয়ে একটা কনফিউশন আছে, তোমরা ওইটাকে হাইলাইট করো। এবং আমরা সেটার নাম দিয়েছিলাম বিজয় 71 4:31। এবং এইভাবেই আসলে পুরা মানে সারা দেশের এবং 409টায় থানায় আমরা এই আয়োজনটা করতে চেয়েছিলাম। এবং সবগুলো মানে 1000 জনের একটা আমরা ন্যাশনাল কমিটির প্রস্তাবনা নিয়েছিলাম, একটা উপদেষ্টা কমিটি ছিল। এবং যে কনসার্ট ফর বাংলাদেশ, সে সময় মুক্তিযুদ্ধের সময় যারা আমাদেরকে হেল্প করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, তাদের এখনো যারা বেঁচে আছেন, যে বব ডিলান বেঁচে আছেন, এরিক ক্ল্যাপটন বেঁচে আছেন, তারা এখানে আসবেন, তাদেরকে আমরা আনার চেষ্টা করব। আমরা জাকির ভাইয়ের সাথে এটা কথা বলেছিলাম, তাদেরকে আমরা এখানে আনবো। এবং হচ্ছে যে এর পরের প্রজন্ম যারা রবিশঙ্করের মেয়ে বা অন্য যারা আছেন, তারা হচ্ছে এখানে কনসার্ট করবেন, দিনব্যাপী প্রোগ্রাম হবে, একটা উৎসব হবে, আমাদের চেতনাটাকে আমরা তুলে ধরবো সবার সামনে। আকরাম, আপনাকে একটু থামাবো। আপনার অনেক মজার আইডিয়া, কিন্তু আজকে আমাদের আসলে স্বস্তির জায়গা এবং আনন্দের জায়গাও এটা বলতে পারছি যে আপনি কোটিকণ্ঠের কথা বলেছেন। আসলে ঘুরে ফিরে কিন্তু কোটিকণ্ঠ হতে যাচ্ছে। আমাদের সঙ্গে কমিটির কাজে এমদাদুল হক আছেন, তথ্যমন্ত্রী আছেন, সংস্কৃতি মন্ত্রী আছেন। তারা পুরো ব্যাপারটি একেবারে জাতির উদ্দেশ্যে পরিষ্কার করে বলবেন। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আবার এই অনুষ্ঠানে। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীত, এরকম একটি প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম। জাতীয় সঙ্গীতের যেই লাখো কণ্ঠে যেটি গাওয়া হবে সেটার প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন এই অনুষ্ঠানের লাখো কণ্ঠে সোনার বাংলা স্টিয়ারিং কমিটির প্রধান সমন্বয়ক কমোডোর কাজী এমদাদুল হক। আমাদের সঙ্গে আছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী আছেন তার হেয়ারোডের বাড়ি থেকে হাসানুল হক এবং গণজাগরণ মঞ্চের কর্মী মারুফ রসুল আমাদের সঙ্গে রয়েছেন। কমোডোর কাজী এমদাদুল হকের কাছে যাবার আগে আমরা তথ্যমন্ত্রীর কাছে একটু যেতে চাই। উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, তার দু একটি বিষয় একটু যোগ করবার আছে। মাননীয় তথ্যমন্ত্রী, আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই, তারপরে পুরো ব্যাপারটি কিভাবে হবে সেটা আরেকটু লম্বা করে ব্যাখ্যা করবেন কাজী এমদাদুল হক। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই। আপনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন। জি, ধন্যবাদ। না, আমি যে বিতর্কটা উঠেছে এই বিতর্কটা নিষ্পত্তি হয়ে যাওয়া উচিত। মনে রাখবেন যে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তাদের একটা চিঠির সূত্র ধরে ইসলামী ব্যাংক সেই ছিদ্র পথে কিন্তু প্রবেশ করে। এই ধরনের অরাজনৈতিক যত রকম সংগঠন বাংলাদেশে আছে সেই সব সংগঠনের ছাতার তলে এই ধরনের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বহুত জনা ঘাপটি মেরে বসে থাকে এবং সেই সব চিত্র দিয়ে ঢোকার চেষ্টা করে। আমাদের ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। আর মনে রাখবেন যে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি 75-এর সামরিক শাসনের উপর্যুপরি হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িকতা এবং সামরিক শাসনের পদচিহ্ন আবর্জনার থেকে বাংলাদেশ থেকে টেনে তুলছেন। এই টেনে তোলার সময়ে সেই দেশের গায়ে এখনো বোধ ঝুলকালি লেগে আছে।
এই ঝুলকালিগুলা পরিষ্কার করার জন্য এই তরুণ প্রজন্ম যে সতর্ক প্রহরীর দায়িত্ব নিয়েছে, আমি মনে করেন যে এই ঝাড়ন হাতে এই ঝুলখালিটা ঝেড়ে ফেলতে হবে। আমি এর জন্য নতুন প্রজন্মকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে এত সজাগ এবং সতর্ক, আমি আগেই বলেছি যে বাংলাদেশ একটা নিরাপদ এখন, আর জঙ্গিবাদীর এই অন্ধকার জগতে আমরা ফেরত যাব না। এখানে শেখ হাসিনা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগকে আপনারা পাশে দাঁড়াবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা পরিষ্কার দেখেন, মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই বলেছেন যে কোনো প্রশ্নই উঠে না, কোন ছিদ্রপথ দিয়ে কেউ যদি কোনো ঘাপলা করেই থাকে সেই ঘাপলা দূর করার দায়িত্ব শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য সবার। এখানে শেখ হাসিনার মাথা ঘামানোর দরকার নেই, আমরাই ঝুলকালি পরিষ্কার করে দিব, আপনি নিশ্চিন্ত থাকুন। আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, ইসলামী ব্যাংকের যে এমডি জাবের সাহেব, এই জাবের সাহেব চট্টগ্রামবাসী মনে হয়, উনি সম্ভবত আলবদর বা কমান্ডার ছিলেন এবং যুদ্ধকালীন সময় নিয়াজি অথবা টিক্কা খানকে যারা সোনার তলোয়ার দিয়েছিলেন সেই সোনার তলোয়ার দেওয়ার একজন আর কি। সুতরাং আমি প্রকাশ্যেই বলছি, আমরা যুদ্ধ অপরাধীদের কিন্তু বিচার প্রক্রিয়া চালু করছি, আমরা যাচাই বাছাই করছি ঘটনা সত্যি কিনা, এবং সেই সোনার তলোয়ারটা মনে হয় ভারতের মিউজিয়াম জাদুঘরে ওয়ার যুদ্ধকালীন মিউজিয়ামে আছে এবং সেখানে নাম লেখা আছে কিন্তু। সুতরাং মানে প্রশ্ন, টাকা তো নেওয়ার প্রশ্নই ওঠে না। যদি এটা সত্যি হয়ে থাকে তবে আমি নিশ্চিন্ত করে বলবো যে এরকম মানে ঘৃণিত যুদ্ধকালীন একজন মানে বাংলাদেশের নাফরমান বেঈমানের সাজার ব্যবস্থা করার উদ্যোগ সরকার নেবে কিন্তু। আর আরেকটা হচ্ছে যে এটা 3 লাখের ব্যাপার না, আমাদের স্টিয়ারিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশের যে যেখানে থাকবে ওই দিন ওই মুহূর্তে 11টার সময় তারা গান গাইবে। সুতরাং এটা কোটি কণ্ঠের সোনার বাংলা এই কর্মসূচিতে পরিণত হচ্ছে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা এই বিষয়টি শুনবো। ঝুলকালির কথা বলেছেন সংস্কৃতি মন্ত্রী, মাননীয় সংস্কৃতি মন্ত্রী, আপনার কাছে জানতে চাই যে আপনি তো বলেছেন যে ন্যায় হয়নি, সুতরাং ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। আমরা ফেসবুক থেকে অনেক বন্ধুদের অনুরোধও পেয়েছি যে আপনারা ফটো সেশন করে ফেরত দিন, কিন্তু এই ঝুলকালির বিষয়টি তাহলে কিভাবে আপনারা মানে এই ডিবেট শেষ করবেন কিভাবে? মানে ধরে নিচ্ছি যে পাওয়া যায়, আপনারা গ্রহণ করেননি। যদি আমাদের কথার উপরে আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমি মনে করি সেটাই যথেষ্ট। আর যদি না থাকে তাহলে হাজার বক্তৃতা দিয়ে আমি কিছু করতে পারবো। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই ধরনের মানে মহতি উদ্যোগ আমি দেখলাম যে জাতীয় সঙ্গীত নয়, অনেক সময় লালন উৎসব, অনেক সময় শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী ইত্যাদি, এগুলোর মধ্যে এক ধরনের বিজ্ঞাপন ব্র্যান্ডিং কতখানি জরুরি এবং আমাদের এই যে ভেতরকার চেতনা বা আমাদের সক্রিয়তাকে কতখানি? এটা সব দেশেই হয়ে থাকে। আমাদের এখানে যেটা হয় যে ব্র্যান্ডিং এর নামে এমন ভাবে হয় সবকিছু যে তখন খালি ব্র্যান্ডিংই দেখতে হয়, আর কিছু দেখা যায় না। এটি আরো অনেক বেশি মানে শৈল্পিক হতে পারে, অনেক বেশি রুচিসম্মত হতে পারে। এটি যেন মনে না হয় যে এটি একটি পণ্যে পরিণত হয়েছে। আজকে সব দেশেই সব সরকারি মানে সবকিছুরই ব্র্যান্ডিং দরকার হয়, মানে ব্র্যান্ডিং করতেই হবে। এবং এই পথ ধরেই কি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এখানে ঢুকলো না যে সবচেয়ে ভালো একটা জায়গা ছিল? লালন সঙ্গীত ব্র্যান্ডিং করতে যাবে না, বা তারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করবে না। ব্যাপারটি ওখানে যে ওখানে ভুল করে তারা চেক দিতে যায়নি, কিন্তু যেখানে দিতে গিয়েছে, যেখানে নাকি তারা বৈধ হওয়ার একটা সুযোগ পেয়েছিল, এই আমরা সোকল মনে করি যে অর্থায়ন দরকার, ব্র্যান্ডিং দরকার, এই জায়গাটাকে আমরা একটু ওপেন রাখি। সে কারণে ব্র্যান্ডিং এর প্রসঙ্গে আজকে আর বেশি যেতে চাই না, কারণ আমি মনে করি যে আজকে আপনার এই আলোচনায় নেই। কিন্তু আমি মনে করি যে এই জায়গাতে আমরা যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, সেই ধরনের একটা কাজ কিন্তু হওয়া উচিত। এই নাহলে শুধুমাত্র সরকারের তহবিল দিয়ে, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি দেখেছি যে এখানে অনেক কাজই করা সম্ভব নয়, কারণ আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। তো যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। আচ্ছা, আমরা কমোডর কাজী এমদাদুল হক, আমরা জানতে চাই ওই দিন কি ঘটনা মানে ঠিক ঘটবে, এবং কোটি কণ্ঠের কথা বলেছেন মাননীয় তথ্যমন্ত্রী, বলেছেন কিভাবে গোছাচ্ছেন এবং আমরা কি করব, সাধারণ মানুষ কি করবে, গোটা দেশের মানুষ কি করবে। প্যারেড স্কোয়ারে তো মাত্র 3 লক্ষ মানুষকে আপনারা জায়গা দিবেন এবং রিহার্সেল চলছে আমি জানি।
ধন্যবাদ। কঠিন কণ্ঠের কথা তো অবশ্যই মাননীয় মন্ত্রী অলরেডি বলে দিলেন। তবে এখানে যেটা কঠিন কণ্ঠের জন্য যেটা বলতে চাচ্ছি, যে আগেই এটা বলে নেই যে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেটের মাধ্যমে অলরেডি জেলা উপজেলায় সব জায়গায় একটা চিঠি চলে গেছে, যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা উপজেলায় যেন তারা এই একই সময় মিনস হলো 26শে মার্চ বেলা 11টার সময় আমরা যখন প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত গান গাওয়া হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, সমস্ত বাংলাদেশেই যেন তারা গান গাওয়ার উদ্যোগ নেয় এবং একই সাথে শিল্পকলা একাডেমির মাধ্যমেও সেই জেলা উপজেলায় তাদেরকে লোকজন, সাংস্কৃতিক লোকজন ওইটা অ্যারেঞ্জ করার ব্যবস্থা করা হয়েছে এবং তারা জাতীয় সঙ্গীতের সিডি জেলা উপজেলায় আমরাও পাঠিয়ে দিয়েছি এবং শিল্পকলা একাডেমিও। অনেকের মনে প্রশ্ন, মানে যারা নাকি আয়োজনটি সম্পর্কে জানে না, মনে করছে যে ওই দিন প্যারেড স্কোয়ারে গেলেই ঢুকতে পারবে এবং তারা গাইতে পারবে। ব্যাপারটি তো তা নয়। না, ব্যাপারটি এইভাবে তা নয়। মিনসে যে যেই জায়গায় আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গান গাওয়াতে, জাতীয় সঙ্গীত গাওয়াতে অংশগ্রহণ করতে পারবে এবং আমি মনে করি এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারবে। আর রেকর্ডের জন্য একটু নির্দিষ্ট কোনো প্রোটোকল মানতে হচ্ছে, এটা একটু কাইন্ডলি যদি একটু বলে দেন। সবাই যে মানে যারা যেতে ঢুকতে পারবে তারা ঢুকতে পারবেই। হ্যাঁ, যে যারা, আমি সেই প্রসঙ্গটা আসছি যে এখন আমাদের এই জাতীয় সঙ্গীত গাওয়ার স্থানটা হলো জাতীয় প্যারেড গ্রাউন্ড। তো জাতীয় প্যারেড গ্রাউন্ডই হলো মোটামুটি আমাদের এই ঢাকা অঞ্চলে একটা বিশাল এলাকা, যেখানে আমরা মোটামুটি 3 লক্ষ লোককে একসাথে একটা জায়গা করতে পারি। তো এটা আনুমানিক 3 লক্ষ আমরা ধরে নিয়েছিলাম, এখন 3 লক্ষ লোকেরই একটা সমাবেশের চেষ্টা করছি। ইতিমধ্যে কোন 3 লক্ষ লোক কিভাবে আপনারা জোগাড় করবেন সেই প্রক্রিয়াটিও শুরু হয়ে গেছে এবং রিহার্সেল হচ্ছে, সেটাও আপনি। জি, সেটাও আমি আপনাদেরকে বলছি যে এই প্যারেড গ্রাউন্ডে আমরা 11টার সময় গান গাবো, কিন্তু বেলা 6টা, সকাল 6টা থেকেই আমরা গেট ওপেন করে দিব, 6:30 থেকেই। এখন এই 6:30 থেকে কেন আমরা ওপেন করতেছি এটারও একটা ব্যাখ্যা আছে, যে আমাদের এই রেকর্ড অ্যাটেম্পটা হচ্ছে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের জাতীয় সঙ্গীত সমস্বরে একসাথে গিয়ে রেকর্ড করার জন্য। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বেশ কিছু শক্ত নিয়ম কানুন আছে এই জাতীয় রেকর্ড করার জন্য। তো আমাদের এই পার্টিকুলার এটার জন্য ওনাদের সাথে যোগাযোগ করে যা জানতে পেরেছি সেটা হলো যে এটা একটা ভেন্যু হতে হবে এবং একটা ভেন্যুর ডিফাইন্ড একটা ভেন্যু হতে হবে, কোনো ডিসজয়েন্টেড ভেন্যু থাকলে হবে না এবং প্রতিটা লোক সেই এলাকার মধ্যে প্রবেশ করবে একটা কাউন্টিং সিস্টেমের মাধ্যমে, যেটা আমরা এখন এখানে নির্ধারণ করেছি ট্রান্সটাইল মেশিনের মাধ্যমে। সেই ট্রান্সটাইল মেশিনটা কেউ যদি একবার ক্রস করে তাহলে সেখানে একটা নাম্বার উঠবে এবং এইরকম আমরা 15টা গেট করেছি। প্রতি 15টা গেটে একটি গেটে 10টা করে ট্রান্সটাইল বসানো থাকবে, তার মানে 150টা, মোটামুটি 160টা ট্রান্সটাইল আমরা লাগানোর চেষ্টা করছি, যার ফলে আমরা 3 লক্ষ লোকের এই সময় 6:30 থেকে মোটামুটি 10টার মধ্যে আমরা লোককে গণনা করে আমরা ঢুকানোর একটা চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে এই ট্রান্সটাইলের এই মেথডটা এমনভাবে করা আছে, যখন ওইটা রেকর্ড হবে প্রতিটা ট্রান্সটাইল একটা সার্ভারের মাধ্যমে কানেক্টেড আছে এবং এই প্রতিটা নাম্বার একই সাথে ইন্টারনেটের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যারা অফিসিয়াল লন্ডনে বসে আছে তারা সেখান থেকে মনিটর করতে পারবে যে এখানে এই নাম্বারগুলো উঠতেছে। এটা হলো একটা সিস্টেম। তারপরে দ্বিতীয় সিস্টেম হলো, অনেক লম্বা করে শুনতে পারবো না, সময় শেষ। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় এটা হলো যে যেই প্রতিটা গেটে একটা করে ক্যামেরা থাকতে হবে, সেই ক্যামেরাতে এমনভাবে চিত্রটা থাকতে হবে আনকাট, আনএডিটেড এবং কন্টিনিউয়াস মোশন, আনইন্টারাপ্টেড, এই ধরনের একটা ক্যামেরা ছবি দিতে হবে। তারপরে ছবিগুলো আপনারা ওই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাতে হবে। তারপরে আবার এরিয়াল যে আছে সেটার মধ্যে একটা চিত্র তাদেরকে দিতে হবে এবং সেগুলো সব ব্যবস্থা হয়ে গেছে, আমরা সব ব্যবস্থা হয়ে গেছে এবং সেইভাবে আমরা আরো একটা জিনিস আছে, আরো শক্ত কিছু জিনিস আছে, যে যখন আমরা লোকজন ভিতরে ঢুকবে সেখানে 50 জনের করে একটা ব্লক থাকতে হবে, 50 জনের মধ্যে একজন করে রেফারি থাকতে হবে এবং এই 50 জনের করে আমরা 20,000-এর একটা সেক্টর করেছি এবং এই 50 জনের মধ্যে যে রেফারি, সেই রেফারি কিন্তু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের যে ল ফার্ম আছে তাদের মাধ্যমে কিন্তু ভেটিং করা হচ্ছে। সেই তার কাছ থেকে সে সার্টিফাই করবে যে এই 50 জন ওখানে দাঁড়িয়ে
উচ্চ স্বরে এবং সবাই গান গেয়েছে, তার মধ্যে ঠিকভাবে ঠিক আছে, সুর মিলালে হবে, মানে উচ্চ স্বরে গান গেয়েছে, যেহেতু গানটা তো স্টেজ থেকে শিল্পকলা একাডেমি যখন গান গাবে সবাই যদি সুর মিলায়, এবং সুর মিলায় কেউ তো অনেকেই জাতীয় সঙ্গীত জানে না, তাদেরকেও আমরা এই জাতীয় সঙ্গীতের এই জিনিসটা দিয়ে দিব, একদম এক্স্যাক্টলি সবার কাছে হাতে থাকবে, দেখে তারা জাতীয় সঙ্গীত গাবে। তো সেখানে যদি 100 জনের মধ্যে যদি 5 জন যদি জাতীয় সঙ্গীত না গায়, যদি মুখ বন্ধ করে থাকে এবং রেফারি যদি সেটা বলে, তাহলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারে যে আপনাদের অ্যাটেম্প্ট হয় নাই। সুতরাং বড় একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা জানি বাঙালি জাতি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, শুধুমাত্র 3 লাখ নয়। আমি জানি যে আপনারা যে সুশৃঙ্খল ভাবে প্র্যাকটিস করছেন সেখানে তো সেটি সফল হবেই, তার পাশাপাশি অন্য একটি ইতিহাস রচিত হবে গোটা বাংলাদেশে 26শে মার্চে, এবং কোটি 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 কণ্ঠে জাতীয় সঙ্গীত ধ্বনিত হবে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা যে ফিলারটি আমাদেরকে দিয়েছেন টেলিভিশনে বারবার করে প্রচার করবার জন্য, আজকে এই অনুষ্ঠানে এবং 26শে মার্চের অনুষ্ঠানের সফলতা সাফল্য কামনা করে আমরা ওই অনুষ্ঠানটি, ওই গানটি, ওই ফিলারটি বাজিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। বিদায় চেয়ে নিচ্ছি আমরা লাখো কণ্ঠের এই উদ্যোগ সফল হোক। লাখো কণ্ঠে সোনার বাংলা, 26 মার্চ সকাল 11টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব আর বিশ্ব রেকর্ড করব।